নমস্কার, ডিডি নিউজ আগরতলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের বিশেষ নির্বাচনী আলোচনায় আমরা রয়েছি স্টুডিওতে এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক। প্রথমে একেবারে আমার ডান দিকে রয়েছেন বিশেন্দু ভট্টাচার্য। বিশেন্দুদা, স্বাগত আপনাকে। তারপরে রয়েছেন আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর এবং রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়, স্বাগত আপনাকে। তারপর আমাদের সঙ্গে রয়েছেন ডিডি নিউজ আগরতলার নিউজ এডিটর কুনাল সিন্দে। স্যার, ওয়েলকাম আপকবি। প্রথমে বিশেন্দুদা, আপনার কাছে যাব। এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসেছে যে 21টি বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে, যার মধ্যে বিজেপি 12, ত্রিপুরা 6টি, সিপিএম, আইপিএফটি এবং কংগ্রেস 1টি করে আসনে জিতেছে। এই মুহূর্তের যে রেজাল্ট, এটা নিয়ে কি বলবেন? রেজাল্ট তো এটা ইন্ডিকেট করে যে বিজেপি তার ভিক্টরি সিকিউর করবে ফর দ্য সেকেন্ড স্টেট টার্ম। তো এখনো আমরা বলতে পারছি না ঠিক এক্স্যাক্টলি কত হবে, তবে একটা কথা ঠিক যে বিজেপির যে এই যে উত্থানটা এটা এক্সপেক্টেডই ছিল। কারণ আমরা যদি বিজেপির যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা দেখি, এটার মধ্যে তারা একটা জিনিসকে বারবারই প্রাধান্য দিয়েছেন, গ্রাম থেকে পাহাড় শহর সর্বত্র একটা কথাই ওনারা বলেছেন যে শান্তি এবং উন্নয়নের কথা, এবং যে উন্নয়নটা ভিজিবল ছিল সেটাকেই এরা প্রাধান্য দিয়েছেন, সেটা আমরা দেখেছি। এখন কথা হচ্ছে যে মূল যে আমাদের এইবারের নির্বাচনে যে মূল বিষয় নিয়ে নির্বাচনটা হয়েছিল, যে এজেন্ডা ছিল, একদিকে ছিল উন্নয়ন, আরেকদিকে ছিল যে সন্ত্রাস এবং রাজনৈতিক প্রতিহিংসা। তো আমরা মনে হয় খুব শিগগিরই আমরা দেখব রেজাল্টের মধ্যে কি রিফ্লেক্ট করে এবং মানুষ কোনটার দিকে রায় দেন। সানিদা, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখনো পর্যন্ত যে ট্রেন্ড, তাতে কি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে মনে হচ্ছে? ট্রেন্ড দেখে অন্তত তাই মনে হচ্ছে যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকেই এগোচ্ছে। তবে এখন অবধি তো পরিষ্কার হয়নি, এখন অবধি অনেকগুলি আসনে ঘোষণার বাকি রয়েছে। আমরা আশা করব যে অতি দ্রুত সেই কাজটা সম্পন্ন হবে এবং বিজেপি তার যেভাবে এগোচ্ছে সেভাবে এগোলে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ হবে। My question to you, Sanjay Devra sir, is Sanit. that Sanjay Devra sir. Sanit. Like sir, the exit poll showed that BJP is winning with thumping majority, although it is not so as of now, but still they have crossed the magic figure and they are coming with clear majority. So how do you see the results were expected in this way? Actually, there are so many point of views. One point of view is concerned with the party, another is from public, and from journalist point of view I can say that BJP did a lot of things here in the state. It was a remote state before 2018, and the little development, whatever happened here, it was done by CPIM, of course, left front government. They did so many development. Right. But when the central government is directly helping a state government, it get ignited in all spheres of work. Right. What happened actually after the what they call the double engine program and etc. Yes. So, and I feel that it was expected that they will cross 36, 37 at least. It was my assessment and my team's assessment. We had an assessment. So, they couldn't make it possible. There are so many causes out there. By the course of our discussion, it will come forward. Okay. আরো একটা বিষয় যেটা সানিদা আপনার কাছ থেকে জানতে চাইবো, যে কেন্দ্র এবং রাজ্যের কথা যদি আমরা বলি, তবে কি কোথাও নরেন্দ্র মোদী মানিক সাহার ফেস যদি আমরা বলি, সেটা কি কাজ করে গেছে? অবশ্যই করবে। প্রতি ক্ষেত্রেই একটা দেশের প্রধানমন্ত্রী, তার একটা প্রভাব তো নির্বাচনে পড়বেই, তেমনিভাবে মুখ্যমন্ত্রী তার একটা প্রভাব পড়বে, এবং যেটা পড়েছে বলে আমি বিশ্বাস করি। কারণ নরেন্দ্র মোদী শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরেও একটা সমীহ আদায় করে নিয়েছেন ইতিমধ্যে। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন তার ভূমিকা, G20 থেকে শুরু করে ইন এভরি স্পিয়ার। আজকে পাকিস্তান থেকে আরম্ভ করে যে দেশগুলি প্রতিনিয়ত ভারতকে যন্ত্রণায় রাখত, আজকে তারা সবাই সাবমিসিভ, যে কারণেই হোক সেটা সম্ভব হয়েছে। এটা নরেন্দ্র মোদীর সময়ই সবচেয়ে বেশি সম্ভব হয়েছে। সেকেন্ড হচ্ছে রাজ্যে মানিক সাহা
আসার পরে আমরা দেখেছি উনি 6 মাস হয়েছে এসছেন, এরপরে তো ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, উনি কাজ করতে পারলেন, যতটুকুই করেছেন একটা জেন্টল ফেস, একজন এডুকেটেড ম্যান, কালচার্ড ম্যান, হিজ প্রেজেন্স in every sphere of politics and every sphere of administration. It has developed a lot. It has elevated the mindset of the people. That is the main thing, what I believe. And so Narendra Modi and this Manik Shah both had an important role to go through this election and to pass through the election. This much. বিশেন্দুদা, এই জায়গায় আরো একটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানবো, যে আমরা যদি দেখি 2018 এবং 2023 বিধানসভা নির্বাচন, রিজিওনাল পার্টির একটা উত্থান নির্বাচনকে সামনে রেখে হয়, যদিও যে ত্রিপুরা মথার এবারকার উত্থান, তারা এডিসিতে ক্ষমতায় রয়েছেন, সেই জায়গায় কি বলবেন আপনি? এটা একটু এই বছর, আমি এইবারের কথা বলবো না, আমি বলবো ত্রিপুরার ইতিহাসে এই প্রথম কোনো রিজিওনাল পার্টি যে কোনো ন্যাশনাল পার্টির সঙ্গে অ্যালায়েন্স না করে ইলেকশন লড়েছে, এবং অবশ্যই তারা এখন পর্যন্ত যে কটা সিট জিতেছে বা এক্সপেক্টেড তাদের যা রেজাল্ট, ইট ইজ অফকোর্স অ্যাপ্রিসিয়েবল। এবং আমরা দেখেছি যে আইপিএফটির উত্থানটা যেরকম বিজেপিকে কেন্দ্র করে হয়েছিল, তারা কোর্স অফ টাইম এরা বেনিশ হয়ে গেছে। হয়তো এটাই ছিল টার্নিং পয়েন্ট ত্রিপুরা মথার জন্য, যে ওরা সেই জন্য কোনো ন্যাশনাল পার্টির সঙ্গে অ্যালায়েন্সে যায়নি, ওরা নিজেরা নির্বাচনে লড়াই করেছে। আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা প্রদ্যুৎ কিশোর মানিক্যের স্ট্র্যাটেজি হতে পারে, যে উনি দেখেছেন যে নর্থ ইস্টের অন্য স্টেটগুলিতে রিজনাল পার্টির সঙ্গে ন্যাশনাল পার্টির অ্যালায়েন্স হয়। ত্রিপুরাই ছিল একটু এক্সেপশনাল। আপনি টিউজিএস এর সময় থেকে যদি দেখেন, সেই সময় থেকে সবসময় আমরা দেখেছি ন্যাশনাল পার্টির সঙ্গে রিজনাল পার্টি টাই আপ করে ইলেকশন করে। এবারই প্রথম যে কংগ্রেস এবং বিজেপি দুই পার্টি ওনাকে ওর জন্য ওপেন করে রেখেছিল যে আপনি আসুন। ইভেন লেফট কংগ্রেস কম্বাইন ওরাও চেয়েছিল ওনাকে আনতে, কিন্তু উনি আসেননি ওনার একটা ডিমান্ডকে সামনে নিয়ে। এখন আমাদের দেখতে হবে যে এই ডিমান্ড কতখানি বাস্তব বা কতখানি সেটা অ্যাচিভেবল, আর আগামী দিনে এদের রোল কি হয়। Mr. Devroy, for the first time, Tripura Motha is contesting this election in the Legislative Assembly elections, and they have emerged as a big player, a force to reckon with more than 10, they are leading on more than 10 seats. So how do you see the emergence of this particular new political outfit, of the Royal Scion? I welcome every regional party because it's very necessary for the development of these regions of our country. It's very necessary that regional party should come up and they will place their demand. And actually what happens, you know, the central government is, as far as we saw in last years, last decades, that they are less attentive toward the region of the country. So regional parties development is automatic, spontaneous, and it is most welcoming. But it should not come up with communal slogan. That is the main thing what I believe, that a regional party, actually here Tripura Motha, they have what you call that, they have uttered a very communal slogan, you know, and that Greater Tripura land, Yes. they didn't place even the map of Tripura land yet. We don't know what Tripura land means actually. Okay. It's a very small state, Tripura, to state within the state. How it will be possible? So what could be the reason why the people from majority of Tripura, they have voted for Tripura Motha? No. What could be the primary I don't reason, think that let the result published Yeah. in details, you will come to know that majority people didn't vote them. Rather a phobia, a psychophobia is there, that due to the emergence of this party. Because you see in ADC area, the tribals who they are deprived for long time, they have raised this slogan and they accepted it. They also want a separate land for them. It is a popular slogan. Okay, it's a popular slogan, Tripura land, that there will be one country for solely for me, solely for us. But you see the Bengalis, the major portion, the 70% of the majority, 70% people of the state are Bengalis. They never support Amra Bengali or parties like this. So, and regional slogans are always very popular, you know. The regional slogans, if it is not communal, it is accepted, most welcoming, I told you earlier. But what I believe, you should not raise any communal slogan. It permanently detaches you from the mainstream of life, and that is harmful. And I don't know how far this Pradyut Manikya Bahadur will
do in future. But had he been the leader of everyone, as he is a very elegant one, very educated one, very cultured one, and he is from a royal family, so it was expected that he should be more liberal to everyone. My question to you, Mr. Bhattacharya ji. Tripura Motha, as we talked about, the new party, and they have played a spoil sport. Do you think that they have affected the prospects of the CPIM and the Congress, the alliance together? They were fighting the elections together, and Tripura has, like, they have taken over the votes from the Congress as well as from the CPIM. How do you see this? Yes, it is a spoil sport, of course. But thing is that if you talk about the electoral politics, you cannot prevent anyone to come into the electoral fight. So once he has come, it is I must say that is a failure of the parties, those who cannot stop him from coming into the contest. Failure of the parties means? The parties means definitely you have uttered this Congress CPM combined, Okay. because it was the general assessment of the people, and even the BJP from the very beginning they are saying the same thing, that this emergence of Tripura Motha will other way help the BJP. Right. Because you know this after emergence of Tripura Motha, this clearly it was a decisive politics. There's some people in the hills, they are saying we are going with the Motha, and some people, those who believe in the communist ideology, they have been stepped back. So there was an idea that this communist never lose their support base, even in the plains or in the hills. Another thing, Bishan, what I believe, that you see the regional part of this state, this ADC area and others, CPM was not there. Okay. During, it is the last man, Dashrath, during whom this land was Yes. fertile. And so after the departure of Dashrath Dev, there is no trace of CPI in the hill zones. And Jiten Chaudhary, who was Ganamukti Parishad leader, he was transferred to Delhi, and so it became vacant. You know, so there was no CPM, And it was one of the reasons for the emergence of Tripura Motha. yes, and there was no Congress. There was no Congress. So no CPM, no Congress, and when BJP came into the power, they also had no root in the ADC area. So they took the shelter of IPFT. They thought that IPFT will work for them in the ADC area. But unfortunately, they became unsuccessful, and after the demise of NC Devarma, it nipped in the bud. So they emerged so spontaneously. So it is not that the people started believing in the regional people believes in Greater Tripura or Tripura land slogan. They felt none is there. Always every group of people needs one guardian, a leader. Right. So as long as Dashrath Dev was there, he was their last leader. After the demise of Dashrath Dev, Bubakra became their leader. And when Bubakra raised the slogan, he became more popular. That is the thing. একেবারে আসবো আলোচনায়, তার আগে একটা ছোট্ট আপডেট আমাদের দর্শকদের দিয়ে দেবো। এই মুহূর্তে টাকার জোলার যে আপডেট এসেছে সেখানে একেবারে ফাইনাল রেজাল্টে যেটা দেখা যাচ্ছে, আইপিএফটির প্রাপ্ত ভোট 2262, সিপিআইএম পেয়েছে 1796টি ভোট এবং ত্রিপুরা মথা সেখানে প্রার্থী পেয়েছেন 34171টি ভোট, অর্থাৎ ত্রিপুরা মথা একাই 86.81% ভোট সেদিকে নিয়ে গেছে। শানিদা, যে বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, যে পাহাড়ে আমরা যদি সিপিএম এর ক্ষমতার সময় দেখি +20 থেকে যে কাউন্টিংটা শুরু হতো, এবার অনেকেই ভেবেছিলেন যে সেদিকে হয়তো একচেটিয়া কোনো প্রভাব পড়তে পারে, কিন্তু সেরকমটা হয়নি। অর্থাৎ সেখানেও কি রাজনৈতিক একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে? আরেকবার বলো প্রশ্নটা। যে বিষয়টা জানবো যে পাহাড়ের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি এসটি সংরক্ষিত আসনগুলির কথা বলি, সিপিআইএম তাদের যখন ক্ষমতায় ছিল, তাদের একটা আমরা স্লোগান বা তাদের নীতি ধরে নিতে পারি যে +20 থেকেই তাদের গোনাটা শুরু হতো। এইবার আর সেই গুনতি থাকছে না। হয়তো অনেকে মনে করেছিলেন সেগুলি ত্রিপুরা মথা বা একদিকে কোনো দিকে হয়তো হেলে যাবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। অনেকগুলি সিটে টাইট ফাইট এখনো হচ্ছে। আসলে কি হয়েছে, আমি তো বললাম আমার আগে যে সিপিএম এর যে ফুটিংসটা ছিল, এবং সিপিএম তো ইমার্জ করেছে এই রাজ্যে ট্রাইবেল জোন দিয়ে। ওরা সারা ভারতবর্ষেই যেখানে যেখানে কাজ করে, যেখানে আদিবাসী আছে, খেটে খাওয়া মানুষ আছে, এর মধ্যেই কমিউনিস্ট পার্টিগুলি কাজ করে থাকে। এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা দেখেছি, এখানেও তেমনি হয়েছে। চীনের আফটার দ্য লিবারেশন অফ চায়না অ্যান্ড আফটার দ্য ফরমেশন অফ পিপলস রিপাবলিক অফ চায়না, এখানে একটা
এটার একটা ইম্প্যাক্ট দশরথ দেবের উপর পড়েছিল। তো উনি যে গণ আন্দোলনটা করছিলেন সেটাকে উনি কমিউনিস্ট আন্দোলনে বদলে দিলেন তখন, এবং আলটিমেটলি নৃপেনবাবু এখানে পার্টি সেক্রেটারি হয়ে এলেন ওই সেটার মধ্যে। আমার মনে হয় এই যে গার্জিয়ানশিপটা ওরা তখনই ভালোভাবে নেয়নি। পরবর্তীকালে দেখো, প্রত্যেকটা জাতি তার নিজস্ব ভাষা এবং নিজস্ব সংস্কৃতির বিকাশ চায়, এটাই খুব স্বাভাবিক। আমার মনে হয় এই দিকটা যে সরকারই যখন এসছেন তারা তখনই তাদের গার্জিয়ান অভিভাবকত্ব দিয়ে, তথাকথিত অভিভাবকত্ব দিয়ে তাদের যে স্পন্টিনিয়াস বেড়ে ওঠা সেটাকে আটকে দিয়েছেন। তার না ককবরকের সেইভাবে সেই ভাষা কমিশন লেফট ফ্রন্টের সময় বসেছিল এবং ডক্টর পবিত্র সরকার এখানে এসেছিলেন, কিন্তু ডিউ টু সাম এনিগম্যাটিক কজ সাডেনলি ইট গট স্টপড। এটা হলো না কিছু, এটা পরিণতির দিকে এগোলো না। যতদূর আমরা জানি, এটা প্রকাশিত হয়নি তবুও আমরা জানি যে পবিত্র সরকার কমিশন কিন্তু মানে ককবরকের জন্য ইংরাজিতে সাজেস্ট করেছিলেন, ইংরাজিটাই রোমানটাই হওয়া উচিত। যাই হোক, এটা তৎকালীন যে চিফ মিনিস্টার ছিলেন মানিকবাবু হয়তো সেটা মেনে নেননি। আলটিমেটলি এই ব্যাপারটার কোনো উন্নতি হলো না। তুমি আমাদের এখানে 19টা প্রজাতি রয়েছে, তুমি স্পেশালি মগ এবং চাকমা বাদ দিলে এরা বুদ্ধিস্ট মেজরিটি, বাকিদের যে সংস্কৃতিগুলির বিকাশ সেইভাবে ঘটেনি। তো ন্যাচারালি তারা চাইবেই যে এমনি একটা মানুষ আসুক যে আমাদের সংস্কৃতির কথা ভাববে, আমাদের ভাষার কথা ভাববে। এবং এটা তো ঠিক, শহর থেকে 3-4 কিলোমিটার দূরে গেলে তুমি দেখবে যারা প্রচণ্ড কষ্টে আছে, প্রচণ্ড অভাবের মধ্যে আছে। তো এই যে তাদের অভাব দীর্ণ জীবন, প্রতিদিনের যে এই যে মাটির তলায় আলু খেয়ে বসবাস, এটা যারা এদের ধারণা কি হয় যে আমার দুঃখটা যখন তুমি ইগনোরেন্ট, এটা তো অস্বীকার করার উপায় নেই, ভারতবর্ষের মেজরিটি মানুষ ইগনোরেন্ট, আর আমাদের যে আদিবাসী জনজাতিরা আছেন তারা আরও বেশি ইগনোরেন্ট, কারণ শিক্ষার আলো সেভাবে পৌঁছায়নি সেখানটার মধ্যে। ফলে তাদের ধারণা যে এখানে যদি আমার একটা লোক হয় নেতা, তাহলে সেটা অনেক বেশি মানে আনন্দদায়ক হবে এবং উনি বুঝবেন আমার বেদনাগুলি কোথায় আছে। তো যেই কারণে দশরথ দেব চলে যাওয়ার পরে তারা সত্যিকারের অর্থে একজন গার্জিয়ান খুঁজছিলেন যে যিনি আমাদের বেদনা বুঝবেন, আমাদের কষ্ট বুঝবেন এবং আমাদের জাতির উন্নয়নে উনি একটা ভূমিকা পালন করবেন। সো ভূবাগ্রা ফুলফিল দ্যাট গ্যাপ অ্যান্ড ভূবাগ্রা বিকেম মানে হোয়াট ইউ কল এ প্রডিজি ওভার দেয়ার। তো এই জায়গাটার কারণে আজকে তুমি ন্যাচারালি তুমি দেখছো যে এইভাবে ওরা একের পর এক আসন জয় করেছে, অনলি ডিউ টু দিস। যেখানে যারা ওরা জয় পেয়েছে একদম বিশালভাবে জয় পাচ্ছে একেবারে, এবং ব্যবধান সেই সিটগুলিতেই হয়তো হবে এবার। বিশেষত আপনার কাছে যে বিষয়টা নিয়ে আসবো, যে ত্রিপুরার নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি বলি যে এবার আরো একটি ইতিহাস সৃষ্টি হয়েছে, যে গোটা দেশের কাছে একটা নজির স্থাপন হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ার। আপনি অনেক নির্বাচন দেখেছেন, অনেক নির্বাচন আপনি কভার করেছেন, আপনার চোখে কি রকম ছিল? অবশ্যই এবারের নির্বাচন একটা বেঞ্চমার্ক ফর এ ফ্রি ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশনের বেঞ্চমার্ক হয়েছে। কারণ আমরা জানি যে ভারতবর্ষের অন্য জায়গায় কিছু না হলে ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা এবং মধ্য ভারতের কিছু অঞ্চলে হিংসা, নির্বাচনে যে হিংসা হয় সেগুলো, লুটপাট, রিগিং, এগুলো একটা কমন প্র্যাকটিস। কিন্তু এইবার ত্রিপুরাতে দেখা গেছে যে আমরা অলমোস্ট পিসফুল ইলেকশন হয়েছে, মানুষ সকাল থেকে রাত অবধি ভোট দিয়েছে এবং অপোজিশন পার্টিও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং এই ক্ষেত্রে আমি নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে রাজ্য প্রশাসন এখানে সদর্থক ভূমিকা নিয়েছে বলেই হয়তো সেটা সম্ভব হয়েছে। নির্বাচন কমিশন চেষ্টা করেছে, প্রশাসন সাড়া দিয়েছে, রাজনৈতিক দলগুলি ইতিবাচক ভূমিকা নিয়েছে এবং রাজ্যের মানুষ এদের সঙ্গে ছিলেন বলেই এইটা সম্ভব হয়েছে। কিন্তু এখানে আরেকটা কথা যেটা বলা উচিত, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা মনে হয় মাথায় রাখা উচিত যে আমরা যে এই যে একটা অ্যাপ্রিহেনশন সবসময় তৈরি করি যে নির্বাচনে হামলা হবে, হুলকিটি হবে, এটার পরিপ্রেক্ষিতে কি হয়, বহির্ভারতে মানে বহির ত্রিপুরায় বলা যায়, ত্রিপুরার অন্য রাজ্যগুলিতে আমাদের একটা খারাপ ধারণা তৈরি হয় মানুষের কাছে। একদমই। এবারের কথা যদি আপনি বলেন, প্রায় 40,000-এর বেশি সিকিউরিটি ফোর্স আমাদের রাজ্যে এসছে ইলেকশনের প্রায় 1.5 মাস আগে। এটা কিন্তু একদিকে তো ঠিক আছে, আমরা ভালো কাজ করেছি, আমাদের নির্বাচন ভালো হয়েছে, কিন্তু ত্রিপুরার কিন্তু এখানে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমি বলি যে ডেমোক্রেসি আমরা ম্যাচিউর করেছি, ভারতবর্ষের ডেমোক্রেসি অনেক ম্যাচিউর করেছে, কিন্তু আমরা মনে হয় ত্রিপুরার মানুষ এখন এই ম্যাচুরিটিটাকে অ্যাডপ্ট করতে পারেনি। 1989 সালে আপনি যদি দেখেন আমাদের ভোটার এজ 18 বছর করা হয়েছে। মানে ধরা হয়েছে যে ভারতবর্ষ এই সময়ের মধ্যে ভারতবর্ষের মানুষের যে চিন্তা চেতনা এবং বিকাশ সেটা 18 বছরে হয়ে যায়।
এবার যদি আপনি নির্বাচনের ব্যাপারটা দেখেন ত্রিপুরার ক্ষেত্রে বা ওয়েস্ট বেঙ্গলকে আমি যদি সামনে রাখি, আপনি দেখবেন এই 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 যে সাকসেসটা এটা আন্ডারমাইন করে দেয় যে আমাদের এই ভোটের ভায়োলেন্স, রিগিং, একদম অপ্রত্যাশিত কিছু ঘটনা, এবং এর ফলে আমাদের যে সুনামটা বাইরের কাছে একটু খর্ব হয়। আমার মনে হয় এবারের নির্বাচনে আমরা নতুন একটা রেকর্ড তৈরি করেছি এবং আমরা আশা করব নির্বাচন উত্তর বা ফলাফল উত্তর যে পরিস্থিতি সেটাও যেন রাজ্যে স্বাভাবিক থাকে এবং যার যা ফল হয়েছে সেটা যেন সবাই মেনে নেয় এবং মেনে নিয়ে এই রাজ্যের উন্নয়নে সবাই মিলে কাজ করে, অন্তত ত্রিপুরার সুনাম রক্ষা করার জন্য। Mr. Debroy, the quintessentiality of the democracy is seen in Tripura, as we saw now, near about 90% voting and zero poll violence. As we know, the Election Commission had adopted this policy that there will be no poll violence pre as well as post. So that is very much evident now. So what is one thing which the entire country, like major states in the country like Uttar Pradesh, Maharashtra, Rajasthan, Madhya Pradesh, they can take from a smaller state like Tripura in terms of democracy and voting? Yeah, they should. But what you were telling, it is not correct. In many states, we see that they organize peaceful election. Yes. It is not, Tripura is not a prodigy in this case. This time actually, yeah, of course I am very thankful to Election Commission and especially Election Commissioner Kiran Gitte Sahab. But of course what Bishendu was trying to say, that of course there is a consent, you need to have a consent of political people. It is, whatever I am telling it cannot be uttered loudly, Yes. but it is right. So the role of Maniksha also we remembered. He was caretaker chief minister during this time. So we know him, that what was his role. He is a very peace-loving person. Yes. So naturally his consent also was there. So wherever you will select a person like him, you will get a magic like this. So before selecting your candidate, you should be more alert. I shall tell even the same thing to BJP. You see, it was expected that they will get at least, they were telling it, we are going to get 55 seats, we are going to get 50 seats. They could have got it. Okay. But why they didn't get all these seats? It is not always development was done. So many development was done during their period. You see, there was only 1 meter gauge train in Dharmanagar, but now we are getting 11 trains per week. So they have increased the salary of the employees. Yes. They have increased different भाता वगैरह जो है सब बढ़ाया गया, फिर भी कुछ नहीं हो रहा है. So what more do you expect, sir? I expect that the candidates should be very clean and transparent. A good man can do good things, no? Whatever your philosophy is, whether you are a Marxist or spiritualist, whether you are a communist or Hindutvadi, you should be a gentleman first. Unless you are a gentleman, you are going to be the guardian of a section of people, a big section of people. So if you teach them, what Bishendu was telling, I am completely agreed with him, that you see, during your regime, perhaps you were the chief minister, if the mindset of your people are not changed, it is the greatest failure. Human resources are the main property, assets of our country. If we could not develop human resources, it has been 75 years that we have got our liberation. Even after that, we are not yet developed. Even we had bitter experience of 1946, the riot, Noakhali riot. So there was a riot between Bengali Hindu and Bengali Muslims. So these people, and after that in 71 again. So actually what happens, you know, unless we develop ourselves, unless you see the tribals, they are under a single umbrella now. So we also should come. We also should understand that we should not kill my brother. He is BJP, he is CPM, he is Congress. So what? He has this democratic right to express his political thought. So for this reason, he cannot be burnt. His house cannot be burnt out. He cannot be beaten up. So this macabre side, this cruel side, ruthlessness,
should be wiped out, and it can be done. A proper education is continued during 5 years, and if every one of the ministry, if every one of the team work all together for the development of mindset, it will happen. Otherwise, People's participation is required in this yeah, to a greater lot, yeah. more than the government. বিশেন্দু তো আপনার কাছে যাব, যে বিষয়টা আপনার সামনে রাখবো, যে যারাই ক্ষমতায় আসুক, যদিও এখনো পর্যন্ত মেজরিটি যেদিকে যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, হয়তো তাদের এই সরকার গড়তে চলেছেন, তাদের সবার আগে রাজ্যের কোন ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে বা কোন উন্নয়নমূলক কাজগুলির ক্ষেত্রে নজর দেওয়া প্রয়োজন বলে আপনার মনে হয়? আমি প্রথমেই বলবো যে গত সরকারের যে কাজগুলো অপূর্ণ রয়ে গেছে সেগুলোকে প্রথম শেষ করা, এবং সবার আগে একটা সানিধ্যা যেই কথাটা বলছিলেন যে আমাদের মধ্যে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপেক্ট, হতে পারে অন্য পার্টির লোক, হতে পারে অন্য ফিলসফি বিলিভ করতে পারে, কিন্তু আমরা এই কালচারটাকে ফিরিয়ে আনা উচিত যে আমাদের মধ্যে যে মিউচুয়াল রেসপেক্ট আছে, প্রত্যেকটা লোকের একটা স্বাধীন চিন্তা চেতনা করার অধিকার আছে, সেই অধিকারটাকে সুরক্ষিত করা, এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা যেটা বলা হয়েছিল সেটা আগের সরকারও বলেছিল, কিন্তু প্রসেসটা শুরু হয়েছে কিন্তু এখনো আমরা সেরকম কিছু দেখতে পাইনি। আমরা আশা করব এইখানে যেন ট্যুরিজমকে সামনে রেখে হেলথ এবং এডুকেশন এই দুইটার হাব তৈরি করা হয়। এটার অনেক স্কোপ আছে, এবং এই স্কোপটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করতে পারি এবং সরকার যদি একটু পজিটিভলি রিয়্যাক্ট করেন, আমার মনে হয় এই কাজটা সম্ভব, এবং আমরা এটা আগামী 5 বছরে করতে পারবো। এবং সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে এই প্রায়োরিটিটাকে যেন ঠিক করা হয়, এবং শান্তি রক্ষার জন্য সবাইকে, শাসক দল হিসাবে তো বিজেপিকে অবশ্যই, অপোজিশনকেও যাতে সঙ্গে নিয়ে সেই জিনিসটা করা হয়, কারণ এটার সভ্যতার একটা সূত্র হচ্ছে শান্তি এবং রেসপেক্ট। এখন যদি কথায় কথায় ঝগড়া হয়, বাড়িঘরে হামলা হয়, তাহলে একটা মানুষ তো ক্ষতিগ্রস্ত হবেনি, কিন্তু রাজ্যের যে সামগ্রিক চেহারা, রাজ্যের সরকার বা প্রশাসন সম্পর্কে বাইরের রাজ্যে যে ধারণা তৈরি হয় সেটা অবশ্যই ভালো হয় না, এবং সেটা কোনোভাবেই কোনো ইনক্লুসিভ ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হতে পারে না। একই বিষয়ে সানিদা আপনার কাছে আসবো, কি মনে হয় আপনার কোন বিষয়গুলো আগে নজর দেওয়া প্রয়োজন? এখানে যখন ট্রেন আসছে অবশ্যই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা ভাবতে হবে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেক্ষেত্রে ট্যুরিজম তো অবশ্যই একটা বিশাল ভূমিকা পালন করতে পারে, কারণ ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য এবং ত্রিপুরেশ্বরী মন্দির, কসবা মন্দির, এগুলি সারা ভারতের লোকজনরা এখানটায় আসেন। পাশাপাশিভাবে এই যে জুট মিল, একটা মিডল স্কেল ইন্ডাস্ট্রি মৃতপ্রায় হয়ে আছে এখানের মধ্যে, মুমূর্ষু, এটাকে রিভাইভালের প্রশ্নে সরকার এগিয়ে আসুক। কারণ আপনি জানেন যে সমস্ত প্লাস্টিকের বিরুদ্ধে একটা জনমত ইতিমধ্যেই গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে জুট ব্যাগস এবং পেপার ব্যাগস, দিস আর ভেরি হাইজেনিক। তো এই জায়গাগুলির মধ্যে যেহেতু একটা জুট মিল অলরেডি আছে এবং মেশিনগুলিও খুব দামি মেশিন, সেটা রিভাইভাল এবং আরও বেশি ইন্ডাস্ট্রি। কারণ আপনি এখানে চাকরি সমস্যা একটা অন্যতম সমস্যা, আনএমপ্লয়মেন্ট, এবং খুব পেছন দিকে আছে আমাদের রাজ্য চাকরির ক্ষেত্রে। তো এই জায়গাটাকে এশিওর করতে হলে মানুষকে আপনার চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে, রোজগারের ব্যবস্থা করতে হবে। এই যে আমি গতকালকে দেখছিলাম 50 টাকা বেড়ে গেছে গ্যাসের দাম, কেমন? তো এটা তো আপনি সেটা হয়তো ফিল করবো না, কিন্তু সাধারণ যারা খেটে খাওয়া মানুষ তাদের কাছে 50 টাকা, কারণ একটা গ্যাস দিয়ে তো আর সারা মাস চলে না। তো এই যে 100 টাকা এক্সট্রা দেওয়া, এটা সাংঘাতিক অসহনীয় একটা ব্যাপার। তেমনি প্রত্যেকটা ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অবশ্যই দরকার, বাজারগুলির উপরে ভিজিলেন্স, যেহেতু স্মার্ট সিটি হচ্ছে, বহু ফাস্ট ফুডের দোকান ফোকান হয়ে গেছে, এগুলির দিকে নজর রাখতে হবে যে হারে ভেজাল এবং অ্যাডাল্টারেটেড ফুড খাওয়ানো হচ্ছে এবং লাইন ধরে মানুষ খাচ্ছে। তো এগুলির উপর ভিজিলেন্স, একটা সতর্ক সরকার একদিকেও এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন, অন্যদিকে আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে উনি নজর রাখবেন সরকার। এটাই আমরা চাইব। সরকার মানেই 5টা গাড়ি নিয়ে উনি পঁ করে সাইরেন মেরে ঘুরে বেড়াবেন, আমি খুব খুশি হবো, আমার অমুক নেতা খুব আনন্দে আছেন, আমি কষ্টে আছি। খুব বেশি দিন এটা চলতে পারে না, কিন্তু খুব বেশি দিন যদি এটা চলে, আমরা দেখেছি, এখানেই দেখেছি একটা সময় এগুলি, হ্যাঁ একটা সময় এরকম চলেছে, এবং তার ফলাফল কি হয়েছে, এতটা যে খারাপ হয়েছে বিজেপির রেজাল্ট আজকে, যেটা পলকে 40টা 45টা পেরিয়ে যাওয়ার কথা ছিল, আজকে 33, একটু থেমে 32, 31, 33 এরকম আসছে। সেটার কারণ হচ্ছে একটা পিরিয়ড এখানে এই সময়টার মধ্যে এই রাজ্যে গেছে যেটা খুব ভালো ছিল না। কিন্তু আমরা সাংবাদিকরা
বহু সাংবাদিক আক্রান্ত হয়েছে এ রাজ্যে, কিন্তু এরপরে আফটার দ্য অ্যারাইভেল অফ মানিক শাহ দ্য সিনারিও চেঞ্জ হয়েছে। আমার মনে হয় এই যে উনি ঢুকেছেন রাজনীতিতে, এই যে উনি চিফ মিনিস্টারের দায়িত্ব নিয়েছেন, অভিভাবকের দায়িত্ব নিয়েছেন, এটাই শেষ পর্যন্ত বিজেপিকে এই ম্যাজিক ফিগার পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। কারণ এটা না হলে পরে এবং এই যে আসন কমে গেছে তা সত্ত্বেও জয়ের দিকে এগুচ্ছে, এটা হয়তো এই 6 মাসের রেজাল্ট। So we need a good, educated, cultured, transparent and tolerant person always as a leader who will look after our mental and physical health, who will think for better industrialization, who will think for better employment, always something creative. Otherwise, development is impossible. একেবারে To you, Mr. Bishwendu, we have seen how the political parties have fared in this election. But when we talk about the CPIM and the Congress, Congress this time they were able to open their accounts. Last in 2018 they were not able to win even a single seat. So this time around they are leading on 4 seats. We'll have to see how many seats they win in near future. So how do you see the prospects of Congress and the future of Congress with regards to Tripura? Because many of the political stalwarts, if we talk about, like the former president, Mr. Rahul Gandhi, he was missing. Priyanka Gandhi was missing. The Congress chief, Mr. Mallikarjun Kharge, he was also missing. So they were not in action at all. So what do you think? They were there. They campaigned in Meghalaya. They campaigned in Nagaland. But why did they not come to Tripura? It's a big question actually. I think this miserable fall of Congress this time in Tripura is also a result of the absence of their central leaders. It shows that there is some inner conflict in the party, because what we heard in Tripura, that the CPM and Congress alliance is people at the ground might have not accepted, and it is little bit proven now by this now that yes, it was people did not accept it, and this alliance and transfer of vote has not worked. So what you raise is a very pertinent question. Why these people were absent? Because it is not of the campaign, it is their presence is always given a signal to their workers, this yes, party leaders are with us, but in their absence it might have confused their rank and file, and I believe that might have also caused very miserably to BJP, this Congress this time. And if you talk about the prospect of Congress, this prospect of Congress will be decided after 2024, because what will be their demonstration at the central level, and then we can see this what will happen in the other state also, and Tripura has no difference. Mr. Devroy, just next year during this period we will be having elections, general elections, and now as we see that BJP is coming to power in Tripura, they have also come to power like incumbent governments in all the 3 northeastern states like Nagaland, Meghalaya and Tripura. They have elected the incumbents, BJP basically. So in near future again, after few months there will be elections in other parts of the country as well. So how do you see the prospect of BJP with regards to the general election as a whole, sir? What will be BJP's connection with general election? If they do better, Will they have any challenge? you see, Will they all face any political challenge? parties, Yes. unless they are concerned with the interest of the people, they'll face challenges. You see, during BJP regime also, we found some MLAs who they were successfully elected last time in 2018. They enjoyed a lavish life. They didn't go to their locality, constituency. They are in a very miserable condition now in this year. So as a whole, when we see your Modi, he is a transparent man. स्वच्छता का बात जब वो करते हैं, एक बात हम लोग समझ जाते हैं कि स्वच्छता के मतलब झाड़ू लेके रास्ते में वो झाड़ू देना और कोई फोटोग्राफ लेके पेपर में छाप देना, ये नहीं है. When a Modi-like person has raised the slogan of Swachhata, Swachh Bharat or something like this, Yes. ये समझना है Swachhata, transparency, he was in every walks of life, in administration, in your daily life, in your family life, in practical life. So it inspires me that yeah, Swachhata, but I don't know how far
their BJP people have realized the meaning of this Swachhata. What they do actually, झाड़ू लेकर रास्ते में चले जाते हैं और झाड़ू देते हैं, फोटो खींच लेते हैं और पेपर में आ जाते हैं. इसका मतलब ये नहीं है. तो आपको समझना है कि वो वहाँ से क्या बताना चाहता है. देखिए, वो जब जाता है आप इंटरनेशनल मीट में, तो बाइडेन आके उसका साथ बात करते हैं. डोनाल्ड ट्रम्प उसके साथ दोस्ती बनाया था. Putin भी very cordial to him. So China also maintaining a relationship with this thing. After COVID, you see our neighboring states, Pakistan, Myanmar, Sri Lanka, they are in very miserable condition. You know that their economic condition. yes. But India is somehow saved under the leadership, able leadership of Modi and our foreign minister, another Jaishankar, another. So, and our Nirmala Sitharaman also get a credit for that. So, you always need an able person on your top. So, if you get a person like him who is strong enough, who can show his rare eyes to your enemies and can protect yourself, automatically, naturally, good India will be formed. But how much your branches, wings are following your instances and how they are leading their lives, whether Modi is not a magician. Some people consider him a magician, some BJP people I saw. But he will do at least whatever I am to do, I shall do. And ultimately he will come and save me and help me to get through the election. It is not that. So, if it is a corporate house, I consider these political parties as corporate houses. So, if he is the chief executive officer of this BJP, Modi ji, तो मोदी जी अगर ऐसा जिंदगी वो बिता रहा है, अगर ऐसे सोच रहा है, तो उसका एकदम अंतिम व्यक्ति जो है उसका पार्टी का, उसको भी ऐसे ही सोचना चाहिए. अगर सब लोग मिलकर सोचेंगे तो एक नया भारत बनेगा, वरना सिर्फ इस स्लोगन के सबका विकास वगैरह जो बताता है लोग, वो तो अपना विकास करता है. कुछ लोग ऐसा भी आ गया, तो अपना विकास करने वाला जितना लोग आएगा तो क्षति पहुंचेगा देश का, राज्य का. That is what I feel. That is the main concern. So when your leader is good, when your leader is transparent, it is not sufficient. Whether you are following him in every step of life, that is important. So unless we the Indians, we the Tripura people cannot follow the better examples, not only Modi, if he is Manmohan Singh, if she is Indira Ji, if he is Jyoti Basu, if she is Mamata Banerjee, who they are icons, who they are showing something bigger than life size, we should follow them. We should follow their footsteps. And it's a country rich with so many great people, so many great revolutionaries before independence, and so many great people like Tagore, like Vivekananda, like Vidyasagar, like so many things. So Modi is not a new one. So we are blessed by the God that we have got so many big shots here in this country. But why we can't follow them? They are only in our reading books and etc. We just for passing through the exam, or we just write articles on them. But in our practical life, we never follow. So actually, it will not work. So what you have asked me that how it concerns? It concerns when I take or absorb it solely, then it works. It will work. Otherwise, you are a good man. You are asking question, and if I abuse you, you will not get the result. Right. So it is the same thing. একেবারে সানিধ্যে যে কথাটা বললেন সবকা সাথ সবকা বিকাশ, তাদের যে এই স্লোগান, এটা ধরে বিশেন্দুদা আপনার কাছে যাব যে আমরা যদি সদর বা অন্যান্য জায়গার যদি ফলাফলগুলি বিজেপির দেখি, আমরা দেখেছি যারা বিধায়ক ছিলেন তাদেরও এবার বা অনেকটাই ব্যাক পেতে হয়েছে, তাদেরও আমরা দেখেছি অনেক জায়গা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে. সেটা কি সেই অ্যান্টি ইনকামবেন্সি কোথাও রয়েছে যে শুধুমাত্র বিজেপির কথায়, একটি দলের কথায় মানুষ ভোট দেয়নি, সেখানে ফেস ভ্যালু একটা ছিল? এটা তো একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে সাবসিকুয়েন্ট ইলেকশনগুলোতে আপনি যদি দেখেন 2014 সালের পর থেকে আগে যেটা সিম্বল বেসড ভোট হতো, 2014 পর থেকে আমরা দেখছি সেটা একটু ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে. এখানে ক্যান্ডিডেট একটা ফ্যাক্টর, পার্টি তো অবশ্যই আছে, সিম্বল একটা আছে, পার্টি ক্যান্ডিডেট একজন বড় বিষয়. তো এখন ক্যান্ডিডেট যদি স্বচ্ছ হয়, ক্যান্ডিডেট যদি একটা নোবেল ম্যান হয়, যাকে অনুকরণ করার মতো লোক হয়, মানুষ যদি যাকে বিশ্বাস করে যে না উনি থাকলে যে পার্টিরই হোক আমাদের উন্নয়ন হবে, তাহলে অবশ্যই মানুষ ভোট দেবে. এবং এটা খুব সত্য কথা যে গত 5 বছরে আমরা দেখেছি যে কিছু কিছু অঞ্চলে বা কিছু কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল,
এবং সেই অভিযোগটার মূল কিন্তু ছিল একরকম যে করাপশন নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি প্রকাশ্যে, বা করাপশনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা শুনিনি এই সরকারের বিরুদ্ধে। কিন্তু যেই কথাটা ছিল সেটা ছিল রাজনৈতিক প্রতিহিংসা এবং অনৈতিক কাজে মদত দেওয়া। একদম। এই দুইটা জিনিসকে কিন্তু গত সরকারের বিরুদ্ধে খুব অভিযোগ ছিল, এবং এটা সত্য কথা। মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে একটা নেগেটিভ ট্রেন্ড শুরু হয়েছিল, সেটা বিজেপি আমি বলবো যে খুব সতর্কতার সঙ্গে এই জিনিসটাকে এরা উপলব্ধি করতে পেরেছেন, এবং এরা মুখ্যমন্ত্রীর চেহারা পরিবর্তন করেছেন, এবং মানিক সাহা খুব সতর্কভাবে এই কাজটা করেছেন। এবং যখন সব দিকে একটা গেল 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 রব ছিল, ওনাকে আমরা দেখেছি যে উনি সামনে থেকে দলটাকে পরিচালনা করা সাহায্য করেছেন এবং সরকারটাকেও পরিচালনা করেছেন। এবং এই যে পরিবর্তনটা, এটা আমার মনে হয় বিজেপির নেতা, অভিভাবক মণ্ডলী এবং যে বিধায়করা আছেন বা নতুন যারা আসবেন, এর প্রত্যেকের শিক্ষণীয়। যে শিক্ষিত লোকের আগমন যে কোনো রাজনীতির শীর্ষস্তরে বা যে কোনো স্তরে শিক্ষিত লোকের আসলে পরে পরিস্থিতিটা কীরকম বদলায়, মানুষ কিভাবে তার উপর আস্থা রাখে। এবং আপনি যদি মানুষটাকে কাজ করার সুযোগ দেন এবং মানুষের সঙ্গে যদি আপনি সৎভাবে মিশেন, সত্যটাকে সত্য বলেন, ভুলটাকে স্বীকার করেন, মানুষ অবশ্যই আপনাকে ক্ষমা করবে। এবং এইবার বিজেপির রেজাল্টটা কিন্তু এটাই ইঙ্গিত করে যে এত অ্যান্টি ইনকামবেন্সি ছিল, তারপরেও সরকার কিন্তু মোটামুটি একটা কমফোর্টেবল মেজরিটির দিকে এগুচ্ছে। এবং আমার মনে হয় এই 5 বছরটা হবে ত্রিপুরা সরকারের জন্য একটা মডেল সরকার, যদি ওনারা করতে পারেন। একদমই। আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে, আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের আজকের নির্বাচনী আলোচনা এই মুহূর্তে এই পর্যন্তই। সঙ্গে থাকুন।